বিসমিল্লাহির রহমানির রহিম। তো এসএসসি কেমিস্ট্রির ৩য় চ্যাপ্টারে আজকে আমি তোমাদেরকে শেখাবো ইলেকট্রন বিন্যাস। তো দেখো ইলেকট্রন বিন্যাসটা কি সেটা একটু আমরা বুঝি। তো তোমরা অলরেডি ২ টা মডেল শিখে ফেলছো। তো সেখানে তোমরা বুঝছো যে ইলেকট্রন গুলো আসলে কিভাবে ঘুরে। যে হচ্ছে আমরা আরেকটু রিপিট করি। কারণ এখানে প্রোটন, নিউট্রন থাকে এবং চারপাশে হচ্ছে ইলেকট্রন গুলো থাকে। এখন এই ইলেকট্রন গুলো কিভাবে থাকে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে যে একই লাইনের মধ্যে অনেকগুলো থাকে নাকি হচ্ছে দূরে, দূরে থাকে। আসলে কিভাবে থাকে এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই ইলেকট্রন বিন্যাসটা করার জন্য তোমাকে শক্তি স্তর সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। তো তোমরা জানো যে নিলস বোর হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শক্তি স্তর বলে গিয়েছিল। তো সেটা ছিল কি যে ধরো কেন্দ্র থেকে সে যদি প্রথম মানে দূরবর্তী বা জায়গায় হচ্ছে গিয়ে সে ঘুরে, তাহলে সেখানে এটার নাম হবে ১ নং শক্তি স্তর, তারপর এটা হবে ২ নং শক্তি স্তর, তারপর এটা ৩ এবং তারপর এটা হচ্ছে ৪ এভাবে করে হবে। এবং এগুলোকে বলা হয় কি বলতো যে প্রধান শক্তি স্তর। এগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। ওকে। তো প্রধান শক্তি স্তর। এখন এগুলোকে n এর মান দিয়ে প্রকাশ করা হয়। n এর মান 1, n এর মান 2, n এর মান 3, n এর মান 4। এবং যদি এটা হয় তাহলে ইংরেজি অক্ষর k, l, m এবং n দ্বারা হচ্ছে এদেরকে প্রকাশ করা হয়। যদি আরো হইতো কোনো সমস্যা নেই। যদি মনে করো 5 হইতো তাহলে O হইতো। যদি n এর মান মনে করো যে 6 হইতো তাহলে হচ্ছে P হইতো। এভাবে করে। কোনো সমস্যা নেই। তাহলে বুঝবা যে যখন ইলেকট্রন গুলো একটা কক্ষপথে থাকে তখন সে ২ টা স্তরে থাকে। ২ টা স্তর বলতে হচ্ছে একটা প্রধান শক্তি স্তরের বিভাজন হিসাবে থাকে আর একটা হচ্ছে উপশক্তি স্তর। একটা হচ্ছে প্রধান শক্তি স্তর, একটা হচ্ছে উপশক্তি স্তর। বুঝছো? তো দেখো প্রধান শক্তি স্তরগুলোকে K, L, M, N ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। যেখানে n এর মানগুলো হচ্ছে সিরিয়ালে থাকবে 1, 2, 3, 4 ইত্যাদি। এভাবে করে থাকবে। বুঝছো? এখন এই প্রধান শক্তি স্তরগুলোকে আবার ৪ টি উপশক্তি স্তরে ভাগ করা যায়। উপশক্তি স্তর। বুঝছো? উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরগুলোকে তোমাকে ইংরেজিতে অরবিটাল বলা হয়। তাহলে এগুলোকে প্রকাশ করা হয় S, P, D এবং F দ্বারা। এখন এই S, P, D, F দ্বারা প্রকাশ করার কারণ হচ্ছে S মানে হচ্ছে শার্প। S মানে কি বলতো? শার্প। অর্থাৎ যখন বর্ণালীতে রেখা পাওয়া যায় তখন s অরবিটাল যে ইলেকট্রন গুলো সেগুলো রেখা খুবই তীক্ষ্ণ হয়, যে কারণে এগুলোকে শার্প বলা হয়। p দিয়ে যেগুলো হয় সেগুলো হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল অর্থাৎ হচ্ছে প্রধান রেখার বর্ণালী। ঠিক আছে? তারপরে d হচ্ছে ডিফিউজ, d হচ্ছে ডিফিউজ। বুঝছো? এরপরে হচ্ছে f হচ্ছে ফান্ডামেন্টাল, অর্থাৎ এটা হচ্ছে ছড়িয়ে পড়া রেখা। মানে রেখাগুলো হচ্ছে খুব বেশি ছড়িয়ে পড়ে, সেই জন্য এটার নাম হচ্ছে ছড়িয়ে পড়া, মানে ডিফিউজ আর কি। আর f হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল তো বুঝো মৌলিক, ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক রেখার বর্ণালী। সেই কারণে এদেরকে এসপিডিএফ আকারে নাম করা হয়। বুঝছো? তো এস দ্বারা হচ্ছে শার্প, পি প্রিন্সিপাল, ডি ডিফিউজ এবং এফ হচ্ছে ফান্ডামেন্টাল। অর্থাৎ এটা হচ্ছে তীক্ষ্ণ রেখার বর্ণালী, প্রধান রেখার বর্ণালী, ছড়িয়ে পড়া রেখার বর্ণালী এবং হচ্ছে এটা হচ্ছে মৌলিক রেখার বর্ণালী। এখন তোমরা বলতে পারো যে একটা মানে ইলেকট্রন যখন থাকবে একই স্তরে থাকলেই তো হয়ে যায়, এটার আবার নামকরণ করার কোনো দরকার ছিল? দরকার ছিল না বলো তো? অবশ্যই দরকার ছিল। দেখো ধরো প্রধান শক্তি স্তর এটা হচ্ছে তোমার মনে করো যে একটা বিল্ডিং, এটা হচ্ছে তোমার একটা বিল্ডিং। এখন বলো এই বিল্ডিং এ মনে করো যে তুমি হচ্ছে ৪ তলায় থাকো। এখন এই ৪ তলায় তুমি দরজা দিয়ে ঢোকার পরে তুমি কি পাবা? এখানে বেডরুম পাবা, এখানে বেডরুম পাবা, কিচেন পাবা, ওয়াশরুম পাবা। তো তুমি আমাকে বলো এটা তো শুধুমাত্র একটা ফ্ল্যাট বললেই হয়ে যেত। ফ্ল্যাট বললে হইতো না যে এটা এই ইউনিটে আমরা থাকি বা এরকম। তো এটার ভিতরে গিয়ে কি তোমার আবার ওয়াশরুম আলাদা, কিচেন আলাদা, তারপর হচ্ছে মাস্টার বেডরুম আলাদা, এগুলো কি বলার প্রয়োজন ছিল? বলো। তো দেখো এইখানে যেমন তোমার প্রয়োজনীয়তা আছে, এইখানেও প্রধান শক্তি স্তরকে উপশক্তি স্তরে বিভাজন করার প্রয়োজনীয়তা আছে। সে কারণে এটাকে উপশক্তি স্তরে পড়তে হবে। বুঝছো? তো দেখো এখন এখানে তোমাদেরকে জানতে হবে যে এই যে এস, এ হচ্ছে সর্বোচ্চ ২টি ইলেকট্রন পেতে পারবে এবং হাফ পেতে পারবে। মানে মনে রাখবা যে যে কোনো হচ্ছে উপশক্তি স্তর সে পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় যদি থাকে তাহলে সে খুব বেশি সুস্থির হয় বা স্থিতিশীল হয়, যে কারণে তাদেরকে পূর্ণ অথবা অর্ধপূর্ণ রাখা হয়। তো দেখো এস এর পরে হচ্ছে কি বলতো? পি। পি হচ্ছে সর্বোচ্চ হচ্ছে তোমার ৬টা পাবে এবং হাফ পেতে পারবে অর্থাৎ 3। তারপর হচ্ছে তোমার ডি, ডি হচ্ছে 10টা এবং সে অর্ধেক পেতে পারবে। এফ হচ্ছে 14 এবং সে হাফ পেতে পারবে। তাহলে কি বুঝলা? যে এসপিডিএফ এই যে উপশক্তি স্তরগুলো তারা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা করতে পারবে 2, 6, 10, 14। বুঝছো? দেখো 4 করে বাড়ছে, এটা একটা প্যাটার্ন তাই না? 4 বাড়ছে, এখান থেকে 4 বাড়ছে, এখান থেকে 4 বাড়ছে। ওকে, যাই হোক। তো তারা
পূর্ণ থাকলে হচ্ছে এই যে সর্বোচ্চ এতগুলোতে থাকতে পারবে, আর অর্ধপূর্ণ থাকলে অর্থাৎ যে যতটুকু সর্বোচ্চ ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অর্ধেকটুকু থাকতে পারবে, বুঝছো? তাহলে উপর শক্তি স্তরের ক্ষেত্রে কি হবে, যে পূর্ণ এবং অর্ধপূর্ণ থাকলে তারা বেশি সুস্থিতিশীল হবে এটা। এবার আমরা হচ্ছে প্রধান শক্তি স্তরটা শিখলাম, এই যে কে, এল, এম এবং হচ্ছে এন। তো এই যে কে মানে প্রথম শক্তি স্তর, তাহলে এন এর মান তুমি কি ধরবা বলো তো? 1 ধরবা। এখন এই প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে সেটার সূত্র হচ্ছে 2n², বুঝছো? 2n², তাহলে 2 ইন্টু এন এর মান দেখো তো কত ছিল বলো তো? 1 ছিল, তাহলে 1 এর স্কোয়ার করো, তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 2 হবে। বলতো এল এ কয়টা থাকতে পারবে? তাহলে আবার 2n²। এখন তুমি বলো এল কয় নাম্বার বলতো? 2 নাম্বার না? তাহলে আমরা কি লিখবো? 2 ইন্টু 2 এর স্কোয়ার। তো এটাকে তুমি যদি হিসাব করো তাহলে কি হবে বলতো? 8 হবে, 8 হবে। এবার মনে করো যে এম, এটা কত বলতো? তৃতীয় শক্তি স্তর, তাহলে 2n²। তাহলে তুমি জানো যেটা হলো 3 নম্বরে আছে, তাহলে 2 ইন্টু 3 কে স্কোয়ার করো, তাহলে 2 ইন্টু 3 কে স্কোয়ার করলে পাবে 9 এবং এখানে পাবে হচ্ছে 8। অর্থাৎ এই সূত্র মেনে 2n² এর সূত্র মেনে প্রধান শক্তি স্তরগুলো চলবে। আর সেই প্রধান শক্তি স্তরগুলোর মধ্যে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? উপ শক্তি স্তরগুলোকে দিতে হবে, বুঝছো? যে ধরো এটা কিভাবে হবে, যে ধরো তোমাকে যে আমি যেটা একটু আগে বললাম, যে তোমার কাছে একটা বিল্ডিং আছে। এখন এই বিল্ডিং এ মনে করো এখানে তোমাদের ফ্ল্যাট আছে। এখন এখানে ঢোকার পরে তুমি তোমার ধারণ ক্ষমতা মানে তোমার ইউনিটটা কত বড় সেটার উপর নির্ভর করে তুমি তোমার বেডরুম গুলো সাজাবা না, কতটুকু ছোট বা কতটুকু বড় দিবা, অর্থাৎ কয়টা বেডরুম থাকতে পারবে, কয়টা হচ্ছে গিয়া ওয়াশরুম থাকতে পারবে, এটা যেমন তুমি বুঝে তোমার জায়গার উপর ডিপেন্ড করে হচ্ছে তুমি যেমন তৈরি করো, ঠিক তেমনি প্রধান শক্তি স্তরগুলোর মধ্যে কি পরিমাণ উপশক্তি স্তর থাকতে পারবে সেটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতার উপর নির্ভর করে এটাকে সাজানো হয়, বুঝছো? তাহলে এই হচ্ছে বিষয়। এখন দেখো এই যে ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের হচ্ছে একটা সূত্র জানতে হবে, সেটা তোমরা অনেকেই জানো যে 1s2s 2p 3s 3p এগুলো। এখন এটা অনেকেই তোমরা হচ্ছে মুখস্থ করতে পারো না বা ভুলে যাও, তো এই জন্য আমি তোমাদেরকে আজকে একটি টেকনিক শেখাবো, একটি লাইন শেখাবো। এই লাইনটা তুমি যদি জানো তাহলে খুব ইজিলি যে কোনো মানে যতগুলো ইলেকট্রন বিন্যাস করতে হয় যত বড় মনে তুমি খুব সহজেই করতে পারবা। তো চলো আগে আমরা লাইনটা শিখি। তো ছন্দটি হলো দেখো, যে আমরা একটা লাইন মনে রাখবো তাহলে আমরা ইজিলি যে এটা মনে রাখতে পারবো, যে 1s2s 2p এগুলো যদি তোমাদের কাছে কঠিন মনে হয় তাহলে এটা থেকে তুমি ইজিলি বের করতে পারবে। যে লাইনটা কি বলতো? স্যার স্যার, প্রিয় স্যার প্রিয় স্যার, দেখেন প্রিয় স্যার দেখেন প্রিয় স্যার, ফিরে দেখেন প্রিয় স্যার, ফিরে দেখেন প্রিয় স্যার। অর্থাৎ এখানে তুমি যেগুলো বলবা সবগুলো ডাবল ডাবল বলবা। দেখো এটা 2বার হয়েছে, এটা 2বার হয়েছে, এই যে দেখেন প্রিয় স্যার এটা 2বার, আবার ফিরে দেখেন প্রিয় স্যার এটাও কিন্তু 2বার হয়েছে। এখন এখান থেকে তুমি কি করবা বলতো? এই যে তুমি শব্দগুলো বললা এগুলো থেকে প্রত্যেকটা থেকে তুমি অক্ষরগুলো নিবা। কি কি অক্ষর নিবা বলতো? SPDF। দেখো স্যার স্যার তার মানে কি বলতো? এস এস। প্রিয় স্যার তার মানে হচ্ছে পি আছে এখানে, এস এর মধ্যে কি আছে বলতো? মানে স্যারের মধ্যে এস আছে। আবার দেখো প্রিয় স্যার তার মানে কি আছে বলতো? আবার পি এবং এস আছে। তারপরে দেখো দেখেন মানে ডি আছে, তারপর আবার প্রিয় স্যার তার মানে পি আছে এবং এস আছে। সেমটা আবার আছে না বলতো? এই যে দেখেন প্রিয় স্যার, তাহলে তুমি আবার কি লিখবা? ডি পি এস। তারপর বলছো কি? ফিরে দেখতে, তাই না? তাহলে এফ, ফিরে দেখেন তাহলে এফ ডি, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে এস। দেন তুমি আবার এটাকে লিখো যে এফ ডি পি এস। ওকে, এবার তুমি কি করবা জানো? এটা খুবই ইজি। তুমি হচ্ছে এই যে এস এর গুলোকে তুমি শুধু অক্ষর দিয়ে যাবা, এস এর মনে রাখবা। এস এর মানে নামটা সংখ্যাটা শুরু হবে 1 দিয়ে, পি এটা শুরু হবে 2 দিয়ে, তারপর হচ্ছে ডি এটা শুরু হবে 3 দিয়ে এবং এফ এটা শুরু হবে 4 দিয়ে। শুধু এটুকু মাথায় রাখবা তাইলেই হবে। তো তুমি দেখো এখানে যদি 1 দাও, 2, 3, 4 শুধু এস গুলোতে দিবা, 5, 6, তারপরে কি আছে বলো তো? 7, তারপরে কি আছে বলো তো? 8। বুঝছো? তাহলে তুমি বলো আমরা এস এর গুলোকে 1 দিয়ে শুরু করেছি, তাহলে আমরা পি এর গুলোকে কত দিয়ে শুরু করব? 2 দিয়ে শুরু হবে। তাহলে শুধু 2 দিয়ে শুরু করো। 2 যেখানে যেখানে তুমি হচ্ছে পি পাবে, তারপরে 2 এর পরে 3, তারপরে দিবা কি 4, 5, তারপরে আর কি আছে বলো? 6। বুঝছো? তারপর কি আছে বলো তো? 7। এবার তুমি কি দিবা? তুমি দিবা হচ্ছে ডি এর গুলো। ডি এর গুলো শুরু হবে কি দিয়ে বলো তো? ডি এর গুলো শুরু হবে 3 দিয়ে। তাহলে এই যে দেখো এখানে 3 দিলা, তারপর হচ্ছে এখানে 4 দিলা, এখানে হচ্ছে 5 দিলা, তারপর হচ্ছে 6 দিলা। শেষ। এরপরে তুমি এফ কি দিয়ে শুরু করো বলো তো? এফ শুরু করবো হচ্ছে তুমি 4 দিয়ে। তো এফ কোথায় আছে বলো? এফ আছে কোথায়? এই যে এখানে একটা এফ আছে, তাহলে এখানে একটা 4 দিবা আর এখানে একটা 5 দিবা। শেষ। এখন তোমার এই যে সূত্র হয়ে গেল 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p 8s। বুঝছো? খুব ইজিলি কিন্তু তুমি এটা মনে রাখতে পারবে। জাস্ট এই লাইনটুকু তোমাকে মনে রাখতে হবে তাহলে। এইবার তোমরা কি শিখছিলে বলো তো আমাকে? ওকে, আমরা এটা মুছে ফেললাম। তোমাদের যাদের প্রয়োজন তোমরা লিখে দিও বা স্ক্রিনশট নিয়ে নিও। ওকে,
এখন দেখো যে আমরা কি শিখছি, যে ইলেকট্রন বিন্যাস করবো আমরা। ইলেকট্রন কিভাবে থাকবে বলতো? মনে রাখবা, ইলেকট্রন যদি 1 নম্বর শক্তি স্তরে থাকে তখন শুধু এস অরবিটালে প্রবেশ করতে পারবে, অর্থাৎ একদম ইজি কথা। আমার কাছে 4টা জিনিস আছে, এস পি ডি এফ। যদি আমি 1 নম্বর শক্তি স্তরে থাকি তাহলে আমি শুধু এস এবং পি তে প্রবেশ করব। যদি আমার এন এর মান 2 হয় আমি এস এবং পি তে প্রবেশ করতে পারবো, অর্থাৎ দুইটাতে প্রবেশ করতে পারবো। আমার এন এর ভ্যালু কত? 3, তার মানে আমি হচ্ছে 3টাতে প্রবেশ করতে পারবো, এস পি এবং ডি তে 3টাতে প্রবেশ করতে পারবো। এন এর মান যদি 4 হয় তখন আমি 4টাতে প্রবেশ করতে পারবো, এস পি ডি এবং এফ। বুঝছো? ওকে, এইটুকু আমরা একটু পরে শিখি। তো ধরো আমরা একটা ইলেকট্রন বিন্যাস করবো। চলো আমরা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। তাহলে আমরা জানি পটাশিয়াম হচ্ছে কত বলতো? 19। তো এটা ইলেকট্রন বিন্যাস করবো। তো একটু আগে আমরা শিখছি না বলতো? 1s, 2s, তারপর কি বলতো? 3s, তারপর হচ্ছে 3p, তারপর কি শিখছো বলতো? 4s, এগুলো শিখছো। এখন তুমি কি শিখছিলে একটু আগে? যে এস এ সর্বোচ্চ কয়টা পাবে? 2টা পাবে। পি এ সর্বোচ্চ 6টা পাবে। ডি এ পাবে 10টা এবং এফ এ পাবে হচ্ছে 14টা। এটা তুমি শিখছো না? তো তুমি সেভাবে করে দিয়ে যাও। তাহলে দেখো ওরে হচ্ছে কয়টা দিবা। তোমরা কিন্তু আবার এটা 1s স্কয়ার করো না, এটাকে কিন্তু 2 পড়তে হবে, বুঝছো? 1s 2, 2s 2, এস এস যার পিছনে থাকুক, মানে যার সাথেই থাকুক না কেন, এস কখনোই 2টার বেশি পাইতে পারবে না। আবার পি কখনোই 6টার বেশি পেতে পারবে না, সে যেই এসেই থাকুক, মানে তার সাথে সহ যাই থাকুক। তাহলে দেখো এখানে কি পাবো বলতো? ও দুঃখিত, এখানে 2p লিখি, সরি। ওকে, কালোটা দিয়ে লিখি। ওকে, তো দেখো আমরা কি শিখছি, যে এস সর্বোচ্চ 2টা পাবে, এই যে পাইলো। পি হচ্ছে 6টা পাবে, আবার ও হচ্ছে 2টা পাবে, পি হচ্ছে আবার 6টা পাবে। এখন দেখো তুমি হিসাব করে কয়টা আসলে হয়েছে সেটা একটু তোমাকে দেখতে হবে, বুঝছো? তো দেখো 2টা আর 2টা 4টা, 6টা হইলো। আর এখানে হচ্ছে 6 আর 2 8টা হয়েছে, 18টা হয়েছে। তুমি বলো ওর আছে কয়টা বলো? 19টা আছে। তো তুমি যদি 19টার মধ্যে 18টা ব্যবহার করে ফেলো তাহলে আর কে থাকবে বলো? আর কয়টা থাকবে? আর মাত্র একটা থাকবে না? তাহলে এই হচ্ছে তোমার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, বুঝছো? তাহলে পটাশিয়াম সর্বশেষ শক্তি স্তর 4 নম্বরে গিয়েছিল, বুঝছো? 4 নম্বরে গিয়েছিল এবং হচ্ছে গিয়ে সে কোথায় প্রবেশ করেছে বলতো? সে হচ্ছে এস এ প্রবেশ করেছে এবং এস এ সর্বশেষে তার একটা আছে। তো আমরা কি শিখছিলাম, যে এস এ একটাও থাকতে পারবে অথবা 2টাও থাকতে পারবে, বুঝছো? তো এভাবে করে তুমি যে কোনো মোডে ইলেকট্রন বিন্যাস করতে পারো, খুব ইজিলি সূত্রটা তো মনে রেখে। এরপরে দেখো আমরা একটা ইলেকট্রন বিন্যাস করবো, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে কপার। তোমরা জানো যে কপারের প্রতীক হচ্ছে সিইউ, কারণ হচ্ছে এটা ল্যাটিন নাম হচ্ছে কুপ্রাম, সেখান থেকে হচ্ছে সিইউ করা হয় এবং এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তাহলে আমরা জানি একটা জিনিসের পারমাণবিক সংখ্যা যদি যা হবে তার ইলেকট্রন সংখ্যাও তত হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কপারের ইলেকট্রন হচ্ছে 29। তাহলে এটাকে আমরা কিভাবে বিন্যাস করবো? আমাদের সূত্র কি ছিল বলতো? 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s। ওকে, আমরা এখন বিন্যাস করে দেখি কয়টা হয়। তো চলো আমরা ইলেকট্রন গুলো দিতে থাকি। ও 2টা পাবে, ও 2টা পাবে, ও 6টা পাবে, ও 2টা পাবে, 6টা, 2টা। এখন দেখো কয়টা হয়েছে একটু হিসাব করো। তাহলে এখন দেখো এখানে হচ্ছে 10টা হয়েছে আর এই যে 10টা হয়েছে 20টা, তাই না? বলো তো 20টা ইলেকট্রন হয়ে গেছে। ওর আসছিল কয়টা বলো তো? ওর ছিল হচ্ছে কয়টা বলো? 29টা ছিল। 5 10 20। ওকে, এখন দেখো যদি 20টা হয় তাহলে আর বাকি থাকে কয়টা? 9টা। তাহলে আমরা দিয়ে দিলাম 9টা। এখন দেখো এখানে একটা প্রবলেম হইলো, যে আমরা যদি হচ্ছে এটাকে সাজাই লিখি, একটু ধরো একটু সাজাই লিখি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, হচ্ছে 3d9, তাই না? ওকে, দুঃখিত, এটাকে আগে লিখবো আমরা, ডিটাকে আগে লিখবো, 3d9 এবং হচ্ছে 4s2, 8। এখন দেখো আমরা যদি এটাকে সাজাই তাহলে 3d আগে আসে এবং 4s পরে আসে। সূত্র হিসাব করলে কিন্তু তোমাকে 4s আগে আসতে হবে এবং এটা করতে হবে। 4s টা কেন আসবে সেটা আমরা এই সূত্র দিয়ে একটু পরে শিখবো। তো তুমি এইটা দেখো যে এখানে কি ঘটনা ঘটছে, যে হচ্ছে 4s এর 2টা চলে গেছে, মানে নরমালি যেভাবে সে 2টা পাবে, বাকিগুলো হচ্ছে পরেরটা পাবে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে দেখো যে ডি তে কয়টা আছে বলতো? 9টা। তো আমরা জানি ডি হচ্ছে কয়টা পাইতে পারে বলতো? হয় 10টা পাবে অথবা 5টা পাবে, তাহলে সে সুস্থিত হবে। আবার এস এর ক্ষেত্রে কি হবে বলতো? যে সে 2টা পাবে অথবা একটা পাবে। এখন দেখো এখানে যদি এমন ঘটনা ঘটানো যায় যে ওকে একটা হচ্ছে এখানে যদি দেওয়া হয়, আর তাহলে এখানে কি হবে বলতো?
3D 10 হয়ে যাবে, আর 4s কি হয়ে যাবে বলতো 1 হয়ে যাবে। কেন এই ঘটনাটা ঘটবে? কারণ হচ্ছে আমরা জানি একটা মৌলের মধ্যে যখন মানে এই যে অরবিটাল গুলো থাকবে ডি এবং এস বা যে কোনোটা, তখন তারা পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে, স্থিতিশীল থাকবে। তখন তুমি কি করবে, নরমাল ভাবে ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করবা, করার পরে তুমি দেখবা যে 4s আগে নিয়ে নিছে এবং 3D তে পড়ে গেছে। তো যাওয়ার ফলে কি হয়েছে, যে সুস্থিত হয় নাই, সে 9টা পেয়ে অস্থিতিশীল আছে এবং সে 2টা পেয়ে স্থিতিশীল আছে। আমি এমন ভাবে এটাকে ভাগ করে দিব সবাইকে, যাতে করে সবার জন্য ঠিকঠাক থাকে। তো তুমি দেখো তো, ওরে যদি একটা একটা দেওয়া খুব ইজি, কারণ ওর 9টা আছে, 10টা হইতে মাত্র একটা লাগে, তো একটা দিলাম। ও কি আবার মানে অস্থিতিশীল হচ্ছে, মানে 4s কি পূর্ণ বা অর্ধপূর্ণ আছে না? আমি কিন্তু চাইলেই এটা দিতে পারবো না। যদি এমন হতো যে ওকে দিতে গিয়ে ও অর্ধপূর্ণ থাকে, মানে সরি যে অস্থিতিশীল থাকে, মানে ওটাও যদি পূর্ণ বা অর্ধপূর্ণ না হয়, সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। তো এমন ভাবে দিবা যেন এও পূর্ণ থাকে, এও পূর্ণ থাকে বা অর্ধপূর্ণ থাকে। তো এটা হচ্ছে কপার ইলেকট্রন বিন্যাস। এটা তোমাদের মানে পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে আসে যে কপার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন। তো তোমরা হচ্ছে ফার্স্ট এটা করবা, সাজায়া এখানে তোমরা কি করবা, যে এটা একবারে করে দিবা আর কি, এখানে 10 এবং এখানে 1, এবং লিখবা কি, যে আমরা জানি যে অরবিটাল গুলো যখন পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে, তখন তারা স্থিতিশীল হয়। সে কারণে 4s এর একটা অরবিটাল মানে একটা ইলেকট্রন হচ্ছে 3D তে এসে এটাকে পূর্ণ করে এবং এটা অর্ধপূর্ণ থাকে, বুঝছো? এখন তোমাদেরকে শেখাবো যে 3D থেকে 4s এ কিভাবে আগে গেল, এটা একটু আমরা দেখবো। তো দেখো, এটার জন্য আমাদেরকে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে n+l। n+l এর সূত্র জানতে হবে। এখন এই n+l এ যখন তুমি সূত্র ব্যবহার করবে, এই জিনিসটা তুমি খুব মানে সবসময়ের জন্য মনে রাখবা, যে এল এর ক্ষেত্রে এস এর মান সবসময় 0 হবে, পি এর মান সবসময় 1 হবে, ডি এর মান 2 হবে এবং 3 এর মান কি হবে, এফ এর মান কি হবে বলো তো, 3 হবে, বুঝছো? কিভাবে এটা মনে রাখবা, মানে এটার ইয়াটা কি, ধরো এটা মনে করো যে একটা বিল্ডিং, 4 তলা একটা বিল্ডিং আছে, বুঝছো? তো এই যে 4 তলা বিল্ডিং, এখন মনে করো যে 4 তলা বিল্ডিং এ এখানে হচ্ছে তোমার এস ফ্লোর আছে, এখানে হচ্ছে তোমার পি ফ্লোর আছে, এখানে ডি এবং এখানে এফ। এখন তুমি আমাকে বলো যে তুমি যে নিচতলায় যদি থাকো, তাহলে তোমাকে এইখানে তোমার বাসায় ঢুকতে কয়টা সিঁড়ি পার হইতে হয়? একটা সিঁড়িও পার হইতে হয় না। তার মানে হচ্ছে তোমাকে 0 সিঁড়ি পার হইয়া আমার বাসায় ঢোকা লাগে। ওকে, তাহলে এস এর মান 0 দিবা। এবার দেখো তো, আমি যদি 2 তলায় আসতে চাই, মানে পি ফ্লোরে আসতে চাই, তাহলে আমাকে এখান থেকে কি হবে বলো তো, এখানে তো 0, তাহলে এখানে আসতে আমাকে একটা সিঁড়ি পার হতে হবে, মানে আরেকটা সিঁড়ি পার হতে হবে। তাহলে পি এর মান আমরা কি ব্যবহার করবো, 1। এবার দেখো এখানে উঠতে আমাকে কয়টা সিঁড়ি পার হইতে হয়, এখানে কোনো সিঁড়ি নাই, এখানে একটা সিঁড়ি আছে আর এখানে একটা, তাহলে কয়টা হইলো, 2টা সিঁড়ি হইলো না বলতো? তাহলে ডি এর মান 2 ব্যবহার করবা। ঠিক সেম ভাবে এখানে উঠতে তোমার কয়টা সিঁড়ি পার হইতে হবে, 3টা। তাহলে এফ এর মান আমরা সবসময় কি ব্যবহার করবো, 3 ব্যবহার করবো। এই মানটুকু মনে রাখবা, এস পি ডি এফ এর মান 0, 1, 2, 3, এটুকু একটু মনে রাখবা, তাহলে খুব ইজিলি এটা বুঝবা। এখন দেখো 3D এবং 4s, 3D এবং 4s মনে রাখবা। এই যে 3D আছে, এখানে এই সংখ্যাটা সবসময় n এর মান হবে, আর এই যে d এটা সবসময় l এর মান হবে, বুঝছো? এটা সবসময় l এর মান হবে, ঠিক আছে? এখন দেখো 3D এবং 4s এর মধ্যে কে মানে আগে ইলেকট্রন পাবে সেটা একটু আমরা দেখি। তো দেখো 3D এখানে n+l কি হবে বলো? তো তোমরা জানো এই যে n এর মান হচ্ছে 3, এল এর মান, তো এল এর মান ডি তে আছে, ডি কত ছিল বলো তো, 2 ছিল না বলো, এই যে 2 ছিল, তাহলে ফাইনালি কত আসলো, 5। এবার তুমি 4s বের করো, 4 তো 4 ছিল, n+l, আচ্ছা n+l লিখি। ওকে, n এর মান কত ছিল বলো তো, 4, এল কে বলো তো, s, তাহলে s এর ভ্যালু কত ছিল বলো তো, 0 ছিল, তাহলে এটা হচ্ছে কত হবে, কত হবে বলো, 4। এখন দেখো এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 4। তো এখন এইটার হচ্ছে কি মান বড় না আর এটার মান ছোট না, তো তুমি মনে রাখবা যে এর মান ছোট, তার মানে হচ্ছে এ ধরে নাও গরিব, কি বলতো, গরিব, আমার মতো গরিব, বুঝছো? আচ্ছা, আর এটা হচ্ছে কি মনে করো যে ধনী। তো তুমি আমাকে বলো, তুমি যদি কাউকে হেল্প করতে চাও, কাউকে সাহায্য করতে চাও, তখন তুমি আগে কি ধনী মানুষকে সাহায্য করবা নাকি গরিব মানুষকে সাহায্য করবা? নর্মালি আমরা জানি যে গরিব মানুষকে সাহায্য করতে হবে। তুমি যখন ইলেকট্রন দান করবা বা ইলেকট্রন দিবা, কাউকে কিছু দিবা, ইলেকট্রন দিবা, তখন তুমি আগে গরিব যে তাকে দিবা নাকি ধনী যে তাকে দিবা? অবশ্যই গরিবকে দিবা। তো এই দুজনের মধ্যে গরিব কে বলতো, 4s গরিব না? তাহলে সে আগে ইলেকট্রন পাইয়া তারপরে অবশিষ্টটুকু কে পায় বলতো, 3D পায়। এই জন্য প্রথমে 4s এ হচ্ছে তোমার ইলেকট্রন প্রবেশ করে এবং পরবর্তীতে হচ্ছে তোমার 3D তে প্রবেশ করে, বুঝছো? তারপরে তারা হচ্ছে ভাগ করে নেয়, সেটা আলাদা ব্যাপার। বাট মনে রাখবা যে যার হচ্ছে তোমার হচ্ছে এই যে n+l, যে যারটা হচ্ছে ছোট হবে, যে কম হবে, সে হচ্ছে গরিব। তো গরিবকে আগে সাহায্য করতে হবে, অর্থাৎ সে আগে ইলেকট্রন পাবে, আর যে ধনী সে হচ্ছে পরে ইলেকট্রন পাবে, বুঝতে পারছো? এখন তোমরা এইভাবে করে যে কোনো ইলেকট্রন বিন্যাস করতে পারো। এখন ধরো আমি শিখেলাম যে 3D এবং 4s এর মধ্যে কেন 4s এ আগে গেল, তারা অন্যটা দিতে পারে, তারা মনে করে দিতে পারে 4f দিতে পারে, তারপরে মনে করে 3D দিতে পারে, যে কোনোটা কোয়েশ্চেন আসতে পারে, একই নিয়ম।
এই যে n+l এর সূত্র দিয়ে শুধু হিসাব করে দিবা যে একটা কম তার মধ্যে আগে ইলেকট্রন যাবে। বুঝতে পারছো? ধন্যবাদ সকলকে।